আমার ইউটিউব চ্যানেল গ্রামার লেনে সবাইকে স্বাগত। গ্রামার লেনে এটা আমার দ্বিতীয় ভিডিও। ঠিক বিগত যে ভিডিওটা ছিল সেটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে। আজকের টপিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো শুরু করা যাক। আজকের বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ডেফিনেশন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সও বলা হয় একে। কখন হয়? যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমান মুহূর্তে ঘটে চলেছে, অর্থাৎ শুরুটা হয়েছে পাস্টে বাট দ্য অ্যাকশন ইজ স্টিল রানিং ইন দ্য প্রেজেন্ট। এরকম শর্ত যদি হয়, এরকম যদি বোঝায়, তাহলে সেই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। উদাহরণে দেখো, অমিত এখন খেলছে। অমিত ইজ প্লেয়িং নাও। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে অতীতে শুরু, কিন্তু সেই কাজ বর্তমানে ঘটে চলেছে। কতক্ষণ ধরে ঘটছে বা কখন শুরু হয়েছে সে সময়ের কিন্তু কোনো উল্লেখ থাকবে না। সে সময়ের উল্লেখ থাকলে অন্য টেন্স হয়ে যাবে। তাহলে অতীতে শুরু হয়ে বর্তমানে ঘটে চলেছে, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উইদাউট টাইম এক্সপ্রেশন অর পয়েন্ট অফ টাইম অর ডিউরেশন অফ টাইম। এবারে আসি ক্রিয়াপদের গঠন, অর্থাৎ ভার্ব ফরমেশন কিভাবে হবে সেই বিষয়ে। কারণ ভার্ব গঠন করতে না জানলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সেটা কিভাবে সেই সেন্টেন্সটা লিখবে সেটা লিখতে পারবে না। ভার্বের গঠনটা জানা জরুরি। প্রথমে বলি বাংলায় কিভাবে ভার্বটা গঠন হয়, অর্থাৎ বাংলা দেখে ট্রান্সলেশনের ক্ষেত্রে তো আমরা বাংলা দেখেই চিনব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তখন আমরা সেটা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাই প্রথমে আগে জানবো যে বাংলায় কি থাকে। বাংলায় কি হয়, সাধু ভাষা যদি ধরি বা চলিত ভাষা, ক্রিয়াপদের শেষে উত্তম পুরুষের ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে থাকে ইতেছি বা ছি। চলিত ভাষায় ছি, সাধু ভাষায় ইতেছি, এই বিভক্তি থাকে। যেমন আমি খাইতেছি বা আমি খাচ্ছি। মধ্যম পুরুষে বা সেকেন্ড পার্সনে ক্রিয়াপদের শেষে থাকে ইতেছ বা ছ। যেমন তুমি খাইতেছ বা তুমি খাচ্ছ। আর প্রথম পুরুষ বা থার্ড পার্সনের ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে থাকে ইতেছে বা ছে, এই বিভক্তি। যেমন সে খাইতেছে বা সে খাচ্ছে। ইংরাজিতে ভার্বের গঠন কিভাবে হয়? প্রথমে হ্যাঁবাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভার্বের গঠন কিভাবে হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এম, ইজ বা আর এর মধ্যে যে কোনো একটি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, এবং তারপরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা বসবে। উদাহরণ দেখে নিই। আই অ্যাম রাইটিং আ স্টোরি। আই সাবজেক্ট আর অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব রাইটের সাথে আইএনজি যুক্ত হয়ে রাইটিং, আর অবজেক্ট হচ্ছে এ স্টোরি। 2 নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ভার্বের গঠন, অর্থাৎ না বাচক। এখানে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব অর্থাৎ অ্যাম বা ইজ বা আর, যেটি যেটি সাবজেক্ট অনুসারে যেমন যেটি বসবে, তারপরে নট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, এবং তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। উদাহরণে দেখো, হি ইজ নট ইটিং রাইস। সে ভাত খাচ্ছে না। তৃতীয় বা 3 নম্বর হলো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক
প্রশ্নবোধক বাক্য। এক্ষেত্রে প্রথমেই অক্সিলারি ভার্ব প্রথমে আসবে। আগের দুটো নিয়মে আমরা দেখছিলাম সাবজেক্ট প্রথমে আসছিল, এবারে কিন্তু ভার্ব গঠন করার সময় প্রথমেই অক্সিলারি ভার্ব অ্যাম বা ইজ বা আর সামনে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল, আর দে প্লেয়িং চেস, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন। এইটা মাথায় রাখতে হবে যে শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। 4 নম্বর, ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক বাক্য। এখানে প্রথমেই অক্সিলারি ভার্ব অ্যাম বা ইজ বা আর, তারপরে নট, আবার কখনো কখনো তারপরে সাবজেক্ট, তারপরে নট। অর্থাৎ একটা ক্ষেত্রে হবে প্রথমে নট তারপর সাবজেক্ট, আর একটা ক্ষেত্রে হবে প্রথমে সাবজেক্ট তারপরে নট। এখন কোথায় নট আগে বসবে সাবজেক্টের তার একটা নিয়ম আছে, সেটা পরে আসছি। তাহলে কি হবে এখানে নিয়ম? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, আর তারপরে সবশেষে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি থাকে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এখন যেটা বলছিলাম যে নট বসার নিয়মটা কি, যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে নট নাউনের আগে বসবে, আর সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নট তার পরে বসবে। উদাহরণে দেখি, ইজ নট অমিত প্লেয়িং ফুটবল? অমিত কি ফুটবল খেলছে না? এবার যদি ওটা প্রোনাউন দিয়ে করি সেক্ষেত্রে এরকম হতে পারে, ইজ হি নট রিডিং স্টোরি বুক? সে কি গল্পের বই পড়ছে না? ইজ হি নট, এখানে প্রোনাউন হি, তাহলে নট তার পরে বসেছে নিয়ম অনুসারে। আর অমিত যেহেতু নাউন, তাই নাউনের আগে বসেছে, ইজ নট অমিত। এবারে দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু খুঁটিনাটি বিষয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সাধারণ নিয়ম, বর্তমানে ঘটে চলা কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই শর্তের বাইরে গিয়েও কিছু কিছু ব্যতিক্রমী বিষয় রয়েছে যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এই নিয়মটা আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যৎ ক্রিয়া বা নিকট ভবিষ্যতের নিশ্চিত কোনো আয়োজন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ খুব কাছাকাছি কোনো ভবিষ্যতে যদি কোনো কাজের আয়োজন করা হয়ে থাকে বা কাজের ব্যবস্থা করা হয়ে থাকে, যে কাজ এখনও ঘটেনি অর্থাৎ ঘটতে চলেছে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উদাহরণে, আই অ্যাম গোয়িং টু মিট হার টুমরো, আমি তার সাথে আগামীকাল দেখা করতে চলেছি। অর্থাৎ দেখা করার কাজ কিন্তু এখনও শুরু হয়নি বা চলছে না, কিন্তু ভবিষ্যতে ঘটবে, তার নিশ্চিত একটা আয়োজন করা হয়েছে, তাই এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এবারে আসি পরের নিয়মে। পরের নিয়ম হলো, বর্তমান মুহূর্তে না ঘটলেও যদি বর্তমান সময়কে সূচিত করে এমন সময়ে যদি ক্রিয়াটি ঘটে বা ঘটছে বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। বর্তমান সময় যেমন টুডে, দিস উইক, দিস ইভিনিং, এই ধরনের বর্তমান সময়সূচক শব্দ, অর্থাৎ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় না ঘটে যদি সেই সময়ের আশেপাশে কোনো সময় ঘটে। কীরকম? ধরা যাক দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স বলছেন, ইউ আর ওয়ার্কিং হার্ড টুডে, অর্থাৎ তুমি আজ কঠোর পরিশ্রম করছো। তখন ওয়াই বলছেন, ইয়েস আই হ্যাভ এ লট টু ডু, হ্যাঁ আমার অনেক কিছু করার আছে। অর্থাৎ যখন কথাবার্তা হচ্ছে ওদের দুজনের মধ্যে, তখন কিন্তু ওয়াই সেই মুহূর্তে হয়তো কাজ করছে না, কিন্তু সেই দিন সে অনেক কাজ করছে সেটা লক্ষ্য করেছে এক্স, সেই জন্য সে এই কথাটা বলেছে। অর্থাৎ তাদের কথা বলার এই যে কথোপকথনের সময় কিন্তু ওয়াই কাজ করছিল না।
কিন্তু সেই দিনে তার কাজের পরিমাণ দেখে বা কাজের গতি দেখে এক্স এই কথা তাকে বলেছে। অর্থাৎ এক্ষেত্রে বর্তমান মানে টুডে বর্তমান সূচক শব্দ, বর্তমান সময় সূচক শব্দ, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এবারে আসি পরের নিয়ম। পরের নিয়মটা হলো আমাদের চারপাশে কোনো পরিবর্তন সম্পর্কে যখন কথা বলি, অর্থাৎ আমরা যদি কোনো পরিবর্তন আমাদের চারপাশে সাময়িক বা কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্যে যদি লক্ষ্য করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এক্সাম্পল, দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ রাইজিং ভেরি ফাস্ট। অর্থাৎ বিশ্বে জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব না, অর্থাৎ রাইজেস লিখব না, কারণ এটা হচ্ছে আমাদের চারপাশের পরিবর্তন। পরিবর্তন সম্পর্কে বলতে গেলে তখন অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা এবারে আসি পরের নিয়মে। পরের নিয়মে বলছে যখন বক্তা মনে করেন যে তিনি স্বাভাবিকের তুলনায় বা প্রায়শই কোনো কাজ বেশি করছেন বা করে ফেলছেন, অর্থাৎ এই কাজ তিনি করেন না সাধারণত, কিন্তু ভুলবশত হোক অথবা অন্য কোনো কারণে আজকাল তিনি এই কাজগুলো বেশি করে ফেলছেন, এই ধরনের ভাব প্রকাশ করতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। উদাহরণ, আই অ্যাম অলওয়েজ লুজিং কিজ। ধরা যাক কেউ একজন বলছে যে আমি এখন সবসময় চাবির কথাটা ভুলে যাচ্ছি বা চাবি নিতে ভুলে যাচ্ছি। অর্থাৎ তিনি এরকম করেন না, তার এরকম সচরাচর ভুল হয় না, কিন্তু আজকাল হচ্ছে। এখানে লক্ষ্য করার বিষয় হলো এই যে অলওয়েজ শব্দটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই আমরা ব্যবহার করতে অভ্যস্ত, অলওয়েজ। কিন্তু অলওয়েজ থাকা সত্ত্বেও যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, এটা তার উদাহরণ। কখন? যখন কোনো কাজ, কোনো ব্যক্তি বা কর্তা সাবজেক্ট করে ফেলছেন, রিসেন্টলি একটা হ্যাবিট তার মধ্যে গ্রো করেছে সেটা করার, তখন সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পরবর্তী যে নিয়মটার দিকে আমরা চোখ রাখব সেটা হলো ইন্দ্রিয়গত ক্রিয়াসূচক বা আপাত অর্থসূচক বা আবেগ প্রকাশক ক্রিয়াপদগুলোর ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করা হলেও যদি সেই ক্রিয়াগুলির দ্বারা কোনো প্রোগ্রেস বা কোনো টেম্পোরারি অ্যাক্টিভিটি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। কি এই ক্রিয়াগুলো? যেমন সি, টেস্ট, স্মেল, হিয়ার, নো, ওন, উইশ, সিম, অ্যাপিয়ার, আরও আছে অনেক এ ধরনের ক্রিয়া। এই ধরনের ক্রিয়াগুলো সাধারণত কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করা হয়। তো এগুলো কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমরা উদাহরণে দেখি, তাহলে বেশি স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা। আই অ্যাম সিইং দ্য ম্যানেজার টুমরো। এখানে সাধারণত সিটা ভার্বটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতেই অভ্যস্ত, কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে বোঝাচ্ছে যে এটা একটা প্রোগ্রেস, ভার্বের একটা প্রোগ্রেস বোঝাচ্ছে। অর্থাৎ আমি আগামীকাল ম্যানেজারের সাথে দেখা করছি, তো এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার পরের উদাহরণটা দেখি, শি ইজ স্মেলিং আ ব্ল্যাক রোজ। সে একটা কালো গোলাপের গন্ধ শুঁকছে। এটা একটা টেম্পোরারি অ্যাক্টিভিটি, তার মানে কিছুক্ষণ পরে সে কিন্তু আর শুঁকবে না ওই গোলাপের গন্ধ। এটা ক্ষণস্থায়ী একটা কাজ, এই মুহূর্তে ঘটছে, পরের মুহূর্তে আর ঘটবে না। কিন্তু সাধারণত কী হয়, স্মেল এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন উই স্মেল উইথ আওয়ার নোজ, আমরা নাক দিয়ে গন্ধ শুঁকি। বা রোজ স্মেলস সুইট, অর্থাৎ সর্বকালই সত্য যে গোলাপের গন্ধ মিষ্টি।
তাহলে এই ধরনের ইন্দ্রিয় ক্রিয়াসূচক শব্দ বা ভার্ব, স্মেল, তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কিন্তু কখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস? যখন সেটা টেম্পোরারি অ্যাক্টিভিটি বা প্রোগ্রেস বোঝাবে, অর্থাৎ কিছু সময়ের জন্যে সেই কাজটা ঘটবে, তার পর মুহূর্তে নাও ঘটতে পারে। এরকম সেন্স হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবারে যে নিয়মটা আমরা পড়ব সেটা সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কারণ আমরা বাস্তব জীবনে সবসময় আমাদের কথাবার্তার মধ্যেও আমরা এটা খুবই ব্যবহার করে থাকি, বহুল ব্যবহৃত বলা যায়। সবসময় ব্যবহার করছি অথচ খেয়াল করছি না যে টেন্সের ব্যবহারটা এখানে কিভাবে হচ্ছে। এর জন্য হয়তো সেভাবে ব্যাকরণের জ্ঞানও দরকার নেই, কারণ এটা আমাদের কথ্য ভাষায় স্পোকেনেও আমরা ব্যবহার করে থাকি। কি সেটা হলো লুক আর ফিল, দেখা এবং অনুভব করা। এই দুটো ভার্বের ব্যবহার, এই দুটো ভার্বের টেন্স আমরা দুরকমই করতে পারি। কি প্রেজেন্ট ইনডেফিনাইটও ব্যবহার করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। কখন কোনটা ব্যবহার করব সেটার আমাদের খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা ব্যবহার করলেই যে কোনো ক্ষেত্রে সেটা সঠিক হবে। তবে দেখতে হবে সেটা কাউকে কেমন দেখাচ্ছে বা কেউ কেমন অনুভব করছে বর্তমানে, সেইটা বোঝাচ্ছে কিনা। অর্থাৎ কাউকে কেমন দেখাচ্ছে বা কেউ কেমন অনুভব করছে সেটা বোঝাতে আমরা এই লুক বা ফিলের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও করতে পারি, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও করতে পারি। যে কোনো একটাই ঠিক হবে। এই যেমন আমরা যদি কাউকে দেখি, বন্ধুবান্ধব বা পরিচিত কাউকে দেখে তো আমরা বলি যে আজকে তোমাকে খুব ভালো দেখাচ্ছে, ইউ লুক ওয়েল টুডে। এটাকেই আমরা আবার বলতে পারি ইউ আর লুকিং ওয়েল টুডে। দুটোই ঠিক, দুটোর কোনোটাই যে কোনো একটাই ব্যবহার করলেই সেন্সটা সম্পূর্ণ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সর্বশেষ নিয়ম সেটা হলো তাৎক্ষণিকভাবে কারোর স্বভাবগত পরিবর্তন পরিলক্ষিত হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ যে পরিবর্তন, যে স্বভাবগত পরিবর্তন, বিহেভিয়ারাল চেঞ্জেস, সেটা কিছু সময়ের জন্যে বা কিছু দিনের জন্যে যখন আমরা নোটিশ করব কারোর মধ্যে, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সাধারণত মানুষের স্বভাব, হ্যাবিট তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের তো একটা নিয়মই যে হ্যাবিচুয়াল ট্রুথ, কিন্তু সেই হ্যাবিট যদি কিছু দিনের জন্য পরিবর্তন তাতে আমরা আসে, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। উদাহরণ দেখি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি ইজ বিং সো সেলফিশ। বাংলা করলে এরকম দাঁড়ায়, আমি বুঝতে পারছি না কেন সে এত স্বার্থপর হয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে সে স্বার্থপরের মতো আচরণ করছে, সচরাচর করে না। সচরাচর যদি সে স্বার্থপরের মতো আচরণ করতো তাহলে কিন্তু আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই ব্যবহার করতাম। অর্থাৎ আগে সে সেলফিশ ছিল না, কিছু দিন যাবৎ তার মধ্যে এই স্বার্থপরতার লক্ষণ ফুটে উঠেছে, তাই আমরা তার এই স্বভাবগত পরিবর্তনকে সূচিত করার জন্য ক্রিয়াপদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব।